হ্যালো ভিউয়ার্স, বোটানিক হ্যাভেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। কিন্তু সেই সঙ্গে আমি এসেছি আজকে একেবারে সুন্দরবনের কোস্টাল এরিয়ার কাকদ্বীপ এলাকায়। এখানে সবাই আপনারা ভাবেন নোনা জল, খুব প্রবলেমেটিক এরিয়া, প্রবলেমেটিক সয়েল, মানুষের দুঃখ দুর্দশা নিয়ে এরা বেঁচে থাকে। কিন্তু আজকে সুন্দরবনের এমন একটি জায়গায় এসেছি এবং এমন একটি ভাইয়ের বাড়িতে আমি আপনাদেরকে নিয়ে যাব যে আপনারা অবাক হয়ে যাবেন যে এই নোনা জায়গায় যে কি তাজ্জব করতে পারেন, কি অদ্ভুত নিদর্শন উনি করেছেন, সেই পরিচয়টা একটু দিই। তার আগে বলি, উনি সুন্দরবন মহাবিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক। এখানেই বাড়ি। প্রসূনবাবু ওর নাম। মনের সঙ্গে উনি বাড়িটা করেছেন। যখন ওই বাড়িতে আমরা ঢুকি না, আমি ভাবছিলাম একটি স্বপ্নের বাড়িতে ঢুকছি। আর এরকম একটি উদ্যোগী মানুষকে কেন আপনাদের সামনে নিতে এসেছি, উনি অনেকদিন ধরেই আমার সঙ্গে কথা বলছিলেন। উনিও ইউটিউব দেখেন এবং ওর যে উদ্ভিদের প্রতি এত অনুরাগ, এত প্রেম, এত ভালোবাসা, সেটা আমি না এসে বুঝতে পারছিলাম না। আমি প্রথম ভেবেছিলাম যে উনি পলিটিক্যাল সায়েন্সের লোক, কিন্তু পরে এসে দেখলাম উনি জিওগ্রাফির লোক। তাই আমার সমস্ত জিওগ্রাফির ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি, জিওগ্রাফি শুধু পড়ে চাকরির জন্য নয়। জিওগ্রাফি মানে তোমার জিওকে জানো, আর সেই জিওর সাথে সাথে তুমি পরিবেশকে শুদ্ধ করো এবং পরিবেশকে মানানসই যে ফলের বাগান উনি তৈরি করেছেন। ওর এখানে আসার আমার একটা আলাদা উদ্দেশ্য আছে, সেটা পরে বলবো। কিন্তু এই ফলের বাগানে এসে আমি এখানেই কিছু নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকে যে জায়গাটা এসছি আপনারা দেখুন, ঘুরে ঘুরে দেখব। আর তার আগে আমি প্রসূনবাবুকে কয়েকটা ছোট্ট প্রশ্ন না করে পারছি না। আচ্ছা, আপনি প্রসূনবাবু, আপনি এই মহাবিদ্যালয়ের চাকরিতে কত বছর আগে জয়েন করেছেন? আমি 2006-এ জয়েন করেছি। দেখতে দেখতে অনেকগুলো বছর উনি কাটিয়ে গেছেন ছেলে মেয়েদের নিয়ে। কিন্তু ওর যে কর্মধারা, সেটা যদি ছাত্রছাত্রীদের মধ্যে, বিশেষ করে সুন্দরবন এলাকার ছাত্রছাত্রীদের মধ্যে ঢুকে যায়, কিছুটা শিক্ষককে স্মরণ করে তারা যদি নিজেদের জীবনের বাস্তবায়ন করাতে পারে, তাহলে তাদের শুধু সোশিও ইকোনমিক ডেভেলপ হবে না, তাদের মোরালি অনেক আপলিফমেন্ট ঘটবে। এই কথাটাই আপনাদেরকে আমি বলতে চেয়েছি। আমরা সব পেয়েছি, কিন্তু আমাদের নৈতিক অধঃপতনের যুগ মনে হয় শুরু হয়েছে। আমি খুব আশাবাদী এত সহজে আমরা আমাদের ভারতবর্ষের আধ্যাত্মিক চেতনা থেকে আমরা বিচ্যুত হব না। তাই প্রসূনবাবুকে সঙ্গে নেই বোধ করি আর একটা সূচনা আমরা করতে পারবো, যে আমরা নানা রকম রাজনৈতিক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমাদের যুব সমাজ এখন যাচ্ছে, তাদের সামনে স্বপ্ন নেই, কিন্তু প্রসূনবাবুকে দেখলে একটি মরালোকও স্বপ্ন দেখতে পারে। তাই প্রসূনবাবুর সঙ্গে আবার একটু কথা বলি। আচ্ছা প্রসূনবাবু, আপনার যেই ভূগোলের সাথে সাথে প্রগাঢ় একটা কৃষি ভালোবাসা, এটা কার কাছ থেকে পেলেন আপনার ফ্যামিলি? না, ফ্যামিলিতে বাড়িতে এমনি আমাদের মূলত বাবারা বা যারা পূর্বপুরুষরা তারা মূলত কৃষিভিত্তিক। তা সেখান থেকে আমাদের চাষবাসের প্রতি এমনি ইন্টেনশন। তারপরে আমরা হায়ার এডুকেশনে পড়াশোনার সঙ্গে যুক্ত হয়েছি, কিন্তু কৃষিকাজটাকে তো আর ভুলে যেতে পারি না। কিন্তু শেখা আগের জেনারেশন যেভাবে করেছে তার থেকে অনেক বেশি শৌখিন, সুন্দরভাবে নিজের মতন করে চিন্তা ভাবনা জায়গা থেকে করাটাই এই কথাটাই আমি আমার ইউটিউবের মাধ্যমে আমার সোসাইটিকে আমি জানাতে চেয়েছি, যে আমরা যে যা প্রফেশনে যাই, আমার মূল শেখর কৃষি। সেই কৃষি আমার অর্থনীতি, সেই কৃষি আমার রাজনীতি, সেই কৃষি আমার ধর্মনীতি। সেই কৃষিকে বাদ দিয়ে আমরা উন্নয়ন করতে পারবো না। তাই আসুন না, এই একচিলটে জায়গা, এখানে কি কৃষি বৈচিত্র্য, ফল গাছের বৈচিত্র্যটা শুধু দেখি আসুন। এবারে আমরা একটু একটু করে আসি। প্রসূনবাবু, এই গাছটার নামটা আপনি বলুন নিজ মুখে। এটা একটা আম, এটা আলফানসো। এই গাছটার নাম হচ্ছে আলফানসো। আলফানসো হচ্ছে মোস্ট কমার্শিয়াল ভ্যারাইটি অফ ম্যাঙ্গো। দেখুন, সুন্দরবনে, অনেকে বলে সুন্দরবনের লোনা মাটিতে কিছু হয় না, আমিও বিশ্বাস করতাম না। আমি যখন 1986-এ টমেটো নিয়ে এই সুন্দরবনের মাটিতে দিয়ে পৃথিবীর মানুষকে তাক লাগাতে পেরেছিলাম যে সুন্দরবনের মাটিটা ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু এরা ব্যাকওয়ার্ড নয়, এই চাষিরা ব্যাকওয়ার্ড নয়, এই মানুষরা ব্যাকওয়ার্ড নয়। এদেরকে যদি আমরা প্রযুক্তি দিই, এদেরকে যদি আমরা অর্থ দিই, এই সাফল্যের শিখরে উঠবে। এটা আমি বারে বলেছি। তাই আসুন, সমস্ত সুন্দরবনের মানুষদের উদ্দেশ্যে আমার বার্তা হলো, দেখুন একটা আলফানসোর গ্রোথ দেখুন। আর আরেকটা আমি যে জন্য আপনাদের কাছে এখানে এনেছি, এই বর্ডারে দেখুন, ওখানে ব্রোকলি লাগিয়েছেন, এখানে বিট লাগিয়েছেন। উনি হয়তো এরপরে কিছু ব্রাসিকা ফ্যামিলি দেবেন, যার
হলুদ পেটাল যে অ্যাফিডসকে কালেকশন করবে, কারণ আমি একটা গাছ লাগাবো, তার চারদিকে যে গাছগুলো বুনে দেব সে তার গাছকে রক্ষা করবে, সে তার পোকামাকড়কে দূর করবে। আর একটা দেখুন, গাছের চারদিকে যে মন্ড আছে সেখানে একটা গাছ লাগিয়েছে, সেটাও ফেলে রাখেনি। এইটা ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ দি ল্যান্ডস। এইটাই আপনাদেরকে আমি বলতে চেয়েছি, আমার সমস্ত ভিউয়ার্সকে এটাই বলতে চেয়েছি যে আমার 1 ইঞ্চি ধরিত্রীর কোনো জায়গায় পড়ে থাকবে না, সেখানে একটা এই জল সংরক্ষণ করবে, দেখুন ওই গাছটা দেওয়া রয়েছে, এবং পরে বিউটিফিকেশন হলো। সুতরাং আজকে প্রসূনবাবুর মুখের দিকে তাকালেই আপনারা বুঝতে পারবেন কি সুপুরুষ দেখতে। আর এর প্রত্যেকটি গাছের গোড়া, প্রত্যেকটি গাছের পরিচর্যা অত্যন্ত সুচারুভাবে যেন কেন অ্যাস্থেটিক আর্কিটেকচার করে দিয়ে গেছে। এসে গেলাম প্রসূনবাবুর নারকেল বাগানে। 20 সালে ওর এই বাগানের শুরু করার চিন্তা, এবং শুরু মাত্রই উনি নিয়েছেন, এবং গাছগুলো ওর বন্ধু মথুরাপুরের শিক্ষক তার কাছ থেকেই সংগ্রহ করা, এবং উনি বাংলাদেশ থেকে আনিয়ে দিয়েছেন। এই গাছ লাগানোর 2-3 বছরের মধ্যে এখানে সব রকম সবজি করা যেত, কিন্তু উনি সেটা করেননি। উনি মসুর দিয়েছিলেন, দারুণ ফল পেয়েছেন, তার মধ্যে সর্ষে দিয়েছিলেন, দারুণ ফল পেয়েছেন। এবছর আপনারা দেখছেন যে আলু দেওয়া হয়েছে, প্রত্যেকটি প্রচুর জৈব সার দিয়ে। এবং এই যে পাশে নালা, একটু দেখা, এই যে নালা করা, এইটা ফিলিপাইন্স, ভিয়েতনামের দেশে এই পাশে দুপারে ডিপ করে জলের সংস্থান রাখা, তাতে নারকেল গাছের বৃদ্ধি খুব ভালো হয়। 20 সালে লাগানো গাছের চেহারা দেখুন, কত ভালো গাছ। এবং এর গোড়ায় মালচিংটা আছে, লক্ষ্য করুন, প্রত্যেকটি গাছের গোড়ায় এখানকার যে আবর্জনা ওয়েট, সেই মালচিং করা হয়েছে, তুলতে তুলতে। আপনারা এখন হাঁটতে হাঁটতে নারকেল গাছের কাছে এসে গেছি। অনেকটাই আপনারা দেখেছেন, অনেকগুলো গাছ, প্রায় 123টা গাছ, এই 106টি গাছ আছে। আচ্ছা, প্রসূনবাবু 3টে লাইনে আছে, 35টা করে পার রোতে আছে, এবং 18 ফুট ডিস্টেন্স। আপনাদের আরও বলি যে গর্ত করার আর্কিটেকচারটা ঠিক একেবারে আধুনিক সম্মত, বিজ্ঞানসম্মতভাবে। তো এর নারকেল বাগানের মধ্যে আরও কয়েকটা হাইব্রিড জাত আছে, সেটা আপনাকে দেখাবো, এবং গঙ্গা বন্দনামের জাতও রয়েছে, আর কিছু ভিয়েতনামি নারকেল গাছ আছে, সিয়াম এবং গ্রিন। আপনাদের যে জন্য আনলাম, আমার অভিজ্ঞতায় যে রোগগুলো লাগে বেশিরভাগটাই ওই একটা বিটল লাগে, সেই বিটলটা এর মারাত্মকভাবে ক্ষতি করে, তার ম্যানেজমেন্ট হয়েছে। এবং রাইনোসেরাস বিটল, এই রাইনোসেরাস বিটলের ব্রিডিং স্থান হচ্ছে এর গোড়ায়, কাউডাঙ্ক এবং আবর্জনা থেকে জন্মায়। আমাদের দেশের যে নিয়মগুলো রয়েছে, এখানে প্রোফাইল্যাক্টিক কিছু স্প্রে করা হয়, কিন্তু সেটা পরিবেশ দূষণ হয়। প্রসূনবাবু যে কত আধুনিক, তার নমুনাটা আপনাদের দেখাই। খুব সুন্দরভাবে এই ফাঁদ উঠেছে, ট্র্যাপ, আপনারা নাম শুনেছেন যে ফেরোমেন ট্র্যাপ। এটা একটা লুর, এটা রাইনোসেরাসের লুর। আজকে আমাদের কেরলের কাসারগড়ে সেখানে এই লুর ব্যবহার করে উনি ভালো ফল পাচ্ছেন। উনি বীজে থেকে কিছু গাছ আনিয়েছেন, হ্যাঁ। সুতরাং বিভিন্ন উন্নত প্রজাতির নারকেল বাগান করেছেন। ওর উদ্যোগও সফল হোক, আমরা সবসময় চাইব। এবং ম্যানেজমেন্টটা দেখে মনে হয়েছে খুব আধুনিক একটি ম্যানেজমেন্ট। চলুন আরও গাছ কিছু দেখাই। প্রসূনবাবুর এই কল্পবৃক্ষ উদ্যানে আমরা কিন্তু হাঁটছি, আবার হাঁটতে হাঁটতে এই জিনিসটা দেখে প্রসূনবাবুকে নিয়ে দাঁড় করালাম। এই সেই হাইব্রিড জাত, দেখুন এর গ্রোথটা আপনি দেখুন, 4-5টা, আর এই দেখুন ফিতা থেকে সেরেটেড হয়ে গেছে, তার মানে খুব আর্লি ফল দেবে। এবং 20 সালে লাগিয়ে এই ভিয়েতনামি গাছগুলোতেও ফল এসছে, সে নমুনা দেখাবো। এটা 1 বছর, এটা 1 বছরের গাছ, 1 বছরের ফিজিক্যাল গ্রোথটা দেখুন। ঠিক এইরকমই একটি গাছ, এরকম একটি গাছ, এগুলো সবই ভিয়েতনামি দেখাচ্ছি আপনাদের। এটা আরো অনেক কিছু ইন্টারক্রপ করা যায়, যেটা এখানে হয় না। পেয়েছি, আবার একটা বেরিয়েছে, এই তো, এই দেখুন, এই দেখুন আবার একটা সুন্দর। আবার প্রসূনবাবু একটু আমার কাছে আসুন, আপনি দেখুন এটাকে খুব সজাগ রাখুন। আপনি রাইনোসেরাস বিটলের কন্ট্রোল করেছেন, কিন্তু এইটা, এটাকে হাইলাইট করো বাবা। এখানে আছে একেবারে স্পাইরালি রোগজ হোয়াইট ফ্লাই, এই পোকাটার নাম স্পাইরালি রোগজ হোয়াইট ফ্লাই। আমি অনেকবার ভিডিও করে আপনাদের জানাতে গেছি, কোকোনাট ফার্মিং যারা করবেন, ইউ শুড বি অ্যালাউড
এটা আমাদের ক্লাইমেটের থেকে আসে। সুতরাং ক্লাইমেট রেজিল্যান্ট ক্রপ যদি আমরা করতে চাই এগুলোকে মারতে হবে। এগুলোকে মারার জন্য আমাদের রেকমেন্ডেশন হলো, স্টেট রেকমেন্ডেশন হচ্ছে নিম অয়েল এবং ইমিডাক্লোপ্রিড স্প্রে করা। ইরান এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে রেকমেন্ডেশন আছে যে স্টার সলিউশন 2% তার সঙ্গে নিম অয়েল মিশিয়ে যদি আপনি স্প্রে করেন চলে যাবে। অথবা হলুদ বলতা, এনকার্সিয়া বলে একটা বলতা আছে, সেটা যদি বাগানে ছেড়ে দেন তাহলে সে ন্যাচারাল ফিড হিসাবে একে খাবে, মরে যাবে। এতগুলো কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তা না পারেন যখন ভিজিট করবেন বাগান, এগুলোকে তুলে দেখবেন, হাত দিয়ে এটাকে মেরে দেবেন, তাহলেই তো আপনার মেকানিক্যাল কন্ট্রোল হয়ে গেল। আর যদি আপনি স্টার্চ না পান, আপনাদের বলবো যে নিম তেল এবং ভাতের ফ্যান 200 ml মিশিয়ে গাছের তলায় যদি স্প্রে করেন, এই এনকার্সিয়াল লাগে না, এই রোগজ, স্পাইরাল, হোয়াইট ফ্লাই কন্ট্রোল হয়ে যায়। সুতরাং এই ছোট ছোট জিনিস কিন্তু ব্যাপক ক্ষতি করে, 80% ক্রপ ড্যামেজ করে। সুতরাং প্রসন্নবাবুকে এবছর থেকে তো আস্তে আস্তে অ্যালার্ট হতে হবে যে কোথায় কে এর শত্রু, তাদেরকে চিহ্নিত করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবারে আপনাদের আর একটা জিনিস আজকেই দেখাচ্ছি। প্রসন্নবাবু খুব প্রসন্ন হয়েছেন, ভীষণ ভীষণ প্রসন্ন হয়েছে। হারাম, তুমি কি ছবিটা তুলতে পারবে? ভীষণ ক্লোজ করে এটা নাও। উনি এতটাই প্রসন্ন আমাদের দেখাতে দেখাতে প্রসন্নবাবু দেখে ফেলেছেন যে ওর একটি গাছ গর্ভধারণ করেছে। হ্যাঁ, সুতরাং বাড়িতে যেমন কেউ কনসিভ করলে আমরা আনন্দে উৎফুল্ল হয়ে উঠি, 2.5 বছর বয়সে ওর বাড়ির একটি সন্তান সে গর্ভধারণ করেছে। দেখুন কি সুন্দর হাসছেন প্রসন্নবাবুর, আনন্দটা দেখুন, আনন্দে উদ্বেলিত উনি। সুতরাং এই একদিকে আছে ফেরোমেন ট্র্যাপ, উনিকে করছেন, আর এই সুন্দরভাবে এইটা আসছে। এবারে আমি প্রসন্নবাবুকে একটু বলবো যে উনি বলছেন যে গাছগুলো মোচ এসছে তার ফিজিক্যাল গ্রোথটা ভালো হয়নি, কিন্তু জেনেটিক্যালি এই ছোট গাছগুলো 2.5 থেকে 3 বছরে এসে যায় যদি প্রপার নিউট্রিশনটা পায়। কিন্তু গাছের কতকগুলো উপাদান আছে যেগুলো ফিজিক্যাল গ্রোথকে বাড়ায় আর রিপ্রোডাক্টিভ ফেজকে বাড়ায়। সুতরাং আর গাছগুলো রিপ্রোডাক্টিভ ফেজ আনার জন্য যদি বায়ো কন্ট্রোল মেজার নিতে হয় তাহলে আপনারা ফিস অ্যামাইনো অ্যাসিড ব্যবহার করবেন, আর ফ্রুট, ফার্মেন্টেড ফ্রুট জুস একবার স্প্রে করে দিতে বলবেন। তো আমি প্রসন্নবাবুকে বলবো, ওর জন্য আমি একটা ফ্রুট জুস এনেছি, সেটাও যেন উনি সমস্ত গাছে স্প্রে করে দেন উইথ নিম অয়েল। আর একটা আপনাদের বলি, মালচিং করেছেন আপনাদের একেবারে অমৃত একটা জিনিস আপনারা দেখছেন যে ওয়াটার হায়াসিন্থ। আমি এর বাগানে এসে এতটাই রসদ পেয়েছি যে আপনাদেরকে এইগুলোই আমি বলতে চেয়েছি বারে বারে, একসঙ্গে আমার ভিডিও করার জন্য এটা বলতে পারিনি। আজকে বাগানে এসে দেখেছি কোথাও ওয়াটার হায়াসিন্থ, কোথাও বেতো শাক, কোথাও জলজ উইডস, সেগুলো দিয়ে পুরো একটু সুন্দরভাবে মালচিং করেছেন। মালচিংয়ের উদ্দেশ্য হলো টেম্পারেচারটাকে মেনটেন করা, সয়েল টেম্পারেচার মেনটেন হবে, অত্যন্ত কুলিং স্টেজেও খুব নেমে যাবে না, খুব গরম যখন পড়বে ইনসুলেশনের কাজ করে টেম্পারেচারটাকে কমাবে। আর এই যে ওয়াটার হায়াসিন্থ, এ যখন কম্পোস্ট হয় এতে ট্রাইকন্টাল তৈরি হয়, এতে মিরাকুলারের মতো একটা জিনিস তৈরি হয়। বাজার থেকে আমার অধ্যাপক মহাশয় মিরাকুলান কিনলেন না, প্রকৃতি থেকে এই ওয়াটার হায়াসিন্থ বা কচুরিপানা দিয়ে সুন্দরভাবে এতগুলো জিনিস উনি পেয়ে গেলেন ফ্রম নেচার, ন্যাচারাল পিজিআর। হ্যাঁ, ন্যাচারাল পিজিআর। দেখুন অধ্যাপক সাহেব বলছেন যে ন্যাচারাল পিজিআর। তাই আমি সমস্ত কলেজ স্টুডেন্টদের বলি, তোমরা এই রকম একটি গুণী অধ্যাপককে অনুসরণ করো। উনি বলছেন যে ফলো মি, ফলো মাই কাল্টিভেশন, ফলো মাই লাইফস্টাইল। মনে হয় শেষ হয়ে গেল, কিন্তু শেষ করতে দিলেন কোথায় অধ্যাপক সাহেব? উনি আবার আমাকে দেখালেন এবং খুব আনন্দের সঙ্গে দেখালেন যে দেখুন, আবার একটা গাছ এনে দেখালেন যার ভেজিটেটিভ গ্রোথ কম্পারেটিভলি অনেক দুর্বল, কিন্তু সেখানে এইটা হয়ে গেছে। এই প্রসঙ্গে আপনাদের একটা কথা বলি, যদি নারকেল গাছের ভেজিটেটিভ গ্রোথটা খুব বেশি হয় তাহলে তার রিপ্রোডাক্টিভ ফোর্সটা ডিলে আসে। সুতরাং এইটা মিডিয়াম সাইজ, স্মার্ট দেহ, এতে কনসিভ করেছে খুব তাড়াতাড়ি, এবং এই কনসিভের আগে উনি বোরন দিয়েছেন, ম্যাগনেসিয়াম দিয়েছেন। দেখুন কি সুন্দর মাথা নাড়ছেন উইথ কনফিডেন্স। হ্যাঁ, তাহলে এই অ্যাগ্রোনমি প্র্যাকটিসটা আপনারাও সবাই করবেন। তাহলে আজকে আমি দেখছি যে জাতেই আপনি লাগান না কেন, যদি আমাদের দেশের হাজারিও লাগান, যদি তার প্রপার ম্যানেজমেন্ট করেন, সবাইকে যে ভিয়েতনামের গাছ লাগাতে হবে তা নয়, যদি প্রপার ম্যানেজমেন্ট করেন তাহলে দেখা যাবে এই নারকেল বাণিজ্যিকভাবে আমাদের ডাবের জলের চাহিদা অত্যন্ত বেড়েছে, বিশেষ করে ভাইরাল আক্রমণের ফলে। কারণ ডাবের জলের যে গুণগত দিক,
যে ওষুধি গুণ, যে যে মিনারেলস আছে, সোডিয়াম পটাশিয়াম আছে, সেগুলো এখন প্রচুর চাহিদা হয়েছে, তার দামও আমরা বেশি পাই। সুতরাং চাষির ফার্মিংয়ের দিক থেকে সেটা একটা অত্যন্ত লাভজনক, আর সেটা প্রায় 5 থেকে 8 গুণ বেশি লাভজনক হবে যদি ওটি ইন্টারক্রপ দেন, যদি ওতে স্পাইসেস ডেভেলপমেন্ট করেন, আর্লি স্টেজে ভেজিটেবল, লেট স্টেজে আপনার কি বলে স্পাইস, এবং মাঝখানে আপনি পালস বা ডাল এটা এই নারকেল বাগানে করতে পারেন। আপনি বিভিন্ন গবেষণাপত্র দেখবেন আমাদের বিজ্ঞানীরা বলছেন যে অন্তর ফসল, অন্তর আবাদ নারকেল বাগানে করুন। আমাদের বিসিকেবি আছে, তারাও অনেক কিছু এই নিয়ে গবেষণা করছেন। আজকে এই প্রত্যন্ত সুন্দরবনের কাছে বা সুন্দরবন এরিয়ায় আমাদের ভূগোলের অধ্যাপক মশাই, আপনাদের সুন্দরবন মহাবিদ্যালয়ের কৃতি শিক্ষক, কৃতি অধ্যাপক যে নজির গড়েছেন এখানে, হয়তো এখানকার লোক অনেকে জানে না, কারণ প্রদীপের তলায় তো অন্ধকার থাকে, তারা খোঁজ খবর রাখে না। তাই আমি আমার এই ভিডিও চ্যানেলের মাধ্যমে এখানকার এবং দেশ বিদেশের লোককে দেখাতে চাই যে সফল দৃষ্টান্ত এবং ওর কি প্রচেষ্টা, যার ফলে দেশের উন্নয়ন ঘটিয়েছে। আশা করি আমার সমস্ত ভিউয়ার সুস্থ থাকুন। এইভাবে এই কল্পবৃক্ষ এর সাথে কল্পতরু দিয়ে এটাকে আরও লাভজনক করে তুলুন, নিজেদের স্বাস্থ্যের উন্নয়ন ঘটান, পরিবেশকে আরও ভালো করুন। দাঁড়িয়ে আছে, আপনি লক্ষ্য করুন, উনি এটাও সংগ্রহ করেছেন, এটা একটি হাইব্রিড গাছ ডিএনটি, এবং এই ফলন অত্যন্ত বেশি, এবং এই হাইব্রিড গাছের নারকেল থেকে অন্য গাছ করা যায় না, এইটাই এর নেগেটিভ পয়েন্ট। কিন্তু একে যদি ওয়েল ম্যানেজমেন্ট করা যায় এবং দীর্ঘদিনে খুব ফল দেয়, এবং এই ফলের বৈশিষ্ট্য হলো এর থিকনেস প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি, এবং এর কোকোনাটের কোয়ালিটি অত্যন্ত হাই, সুপার কোয়ালিটি। তবে এখন মার্কেটের সিডলিংস চারার দাম খুব কস্টলি। আচ্ছা, আপনি এই দেখুন, যেটা আমি বলতে চেয়েছি, প্রায় 6 ইঞ্চের মতো মালচিং করা আছে, এবং মালচিংয়ের ভেতরে অর্গানিক আছে, এবং চারদিকে বেথুয়া শাক আছে। এখন আমার প্রফেসর সাহেবের এতটা সময় দিতে পারেন না, তাই এর ভেতরে অনেক দামি সবজি করে নিতে পারতেন। 5 থেকে 6 বছর পরে এই 4টে গাছের মাঝখানে আবার স্পাইসেস করতে পারতেন, সেটা হচ্ছে নাটমেগ বা জায়ফল, লবঙ্গ ইত্যাদি। ভবিষ্যতে হয়তো আমার প্রসন্নবাবু সেদিকেই যাবে, যখন এর প্রচুর গাছটা বড় হবে, এর ভেতরে শেড আসবে, মানে ছায়া আসবে, তখন অন্য ছোট গাছ হবে না, তখন মুসুর হবে না। গত বছর 1 কুইন্টাল মুসুর পেয়েছিলেন এই 35টা শাড়ির মধ্যে। এই আমার পাশে আছেন, উনি প্রসন্নবাবুর দাদা, উনি খুব উদ্যোগী মানুষ, খুব ভালো ধান চাষ করেন, হ্যাঁ, এবং কৃষিতে উনি খুব সাফল্যের সঙ্গে অনেক নজির করেছেন, সেটাও আপনারা দেখলেন। যাই হোক, আপনারাও কি করবেন, এভাবেই প্রত্যেকটি চাষের প্ল্যান করে রিসার্চ সেন্টারের সঙ্গে যোগাযোগ রেখে যদি চাষ করেন, দেখুন না প্রফেসর সাহেবের কি অনবদ্য সৃষ্টি দেখাতে পারলাম। আজকে অনেক দূর থেকে আমি এই জন্যই ছুটে এসেছি প্রসন্নবাবুর আর একটা পরিচয়, উনি আমার ভিউয়ার্স, অনেকদিন থেকে উনি কমেন্টস করেন, আমার সঙ্গে ফোনে যোগাযোগ করেন, কিন্তু উনি বারে বারে বলেছেন যে আমার উদ্যোগটা দেখে যান। যে প্রসন্নবাবু অবাক করা একটা গার্ডেন আপনাদের উপহার দিয়েছে। আর আজকে দেখুন, একটা নতুন উদ্যোগে এসেছি, যে উদ্যোগে ভারতবর্ষ কেন, বিশেষ করে পশ্চিমবাংলার একটা বিপ্লব আনতে চলেছে। নারকেল নিয়ে অনেকে ভাবেন, কিন্তু আমাদের ভূগোলের অধ্যাপক মশার ভাবনাটা এমনভাবে দেশ জুড়ে একটা বৈপ্লবিক চিন্তা এলো, সেটা আমিও অভিভূত। সেই জন্য আমি লোভ সামলাতে না পেরে আপনাদের দেখাবার জন্যে, অন্তত এই খবরটা শেয়ার করার জন্য, এবং কিভাবে ওর চাষ পদ্ধতি, যেটা আমরাও বারবার বলেছি যে শুধু রাসায়নিক সার দিয়ে পরিবেশকে কলুষিত করা নয়, আসুন না একটা পবিত্র কৃষিকাজ করি। এই পবিত্র কৃষিকাজের প্রথম নমুনা হলো, দেখুন, উনি 10,000 টাকার কাউডাং কিনে এইভাবে বর্ষার সময় উপরে পলিথিন দিয়ে, তার উপরে আগাছা দিয়ে কিভাবে কম্পোস্টটা করেছেন। এই কম্পোস্টগুলো যাবে একটা সুন্দর জায়গায়, যে জায়গায় নতুন কিছু আপনাদের দেখাতে পারবো, সেটা হচ্ছে তেল সম্পদ। 1 থেকে 1.5 মাসের মধ্যে এটা তৈরি হয়েছে। প্রসন্নবাবু আমার পাশেই আছেন। প্রসন্নবাবু বলছেন 1 থেকে 1.5 মাসের মধ্যে আমি এটা তৈরি করেছি। এর তলায় অনেক কেঁচোও জন্মে গেছে। ওকে আমি বলেছি, ওরও ভবিষ্যতে সেই পরিকল্পনা যে আমি ভার্মি কম্পোস্ট পরে করব এবং গরু রেখে করব। আর নারকেল বাগানের চিন্তাটা কখন এলো? এটা অ্যাকচুয়ালি করোনা কালে বাড়িতে বসে বসে অলস মস্তিষ্কের ফলশ্রুতি। এই দেখেন, করোনা আমাদের খুব কষ্ট দিয়েছে, কিন্তু করোনা অনেক সৃষ্টি করিয়ে নিয়েছে মানুষকে দিয়ে, এবং নতুন নতুন সৃষ্টি, তা দিয়ে আমাদের অর্থনৈতিক বিপ্লব হবে, এটা আমার আশা। নারকেল গাছ যারা আমার কাছে অনেকে জানতে চেয়েছো যে নারকেল কিভাবে লাগাবো, তারা সেই গতানুগতিক পদ্ধতি লাগায়, কিন্তু এটাই হচ্ছে মোস্ট সায়েন্টিফিক পদ্ধতি। ট্রেঞ্চ এবং উঁচু করে সেখানে নেচার ফার্মিং করে
নারকেল গাছ করা।